বাংলার সকল স্তরের মানুষকে আমি একটা বিষয় নিয়ে সাবধান করব। বাড়িতে কেউ মারা গেলে আপনারা অত্যন্ত সতর্কে থাকবেন, কারণ সমগ্র রাজ্য জুড়ে শকুনের মতো হন্যে হয়ে ঘুরছে তৃণমূল কংগ্রেস। কোথাও কোনো মৃত্যু হলেই সেটাকে এসআইআর বা এনআরসি আতঙ্কে মৃত্যু বলে চালিয়ে দিতে চাইছে তারা। আজ গত কয়েকদিন ধরে যে কটি ঘটনা ঘটেছে এবং সেগুলিকে তৃণমূল এসআইআর বা এনআরসি আতঙ্কে মৃত্যু বলে চালানোর চেষ্টা করেছে, প্রত্যেকটি ক্ষেত্রে তৃণমূলের মুখোশ খুলবো আপনাদের সামনে। আজ এই নিয়ে আমাদের প্রতিবেদন, লাশ শিকারী তৃণমূল। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যে, আর কোনোভাবেই এসআইআর এ বাধা দেওয়া যাবে না বুঝতে পেরে এক নোংরা রাজনীতির খেলায় নেমেছে তৃণমূল। সেই খেলা হলো লাশের রাজনীতি। মানুষের মৃত্যু নিয়ে আবারও রাজনীতি করতে নেমেছে তৃণমূল। তাদের একটাই লক্ষ্য, যেন তেন প্রকারে এসআইআর রোখার চেষ্টা করা। এই যেমন ধরুন, ব্যারাকপুরে এক গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে মারা গিয়েছেন। তার বাপের বাড়ি ছিল বাংলাদেশে। বিগত 15 বছর যাবৎ তিনি এক ভারতীয় নাগরিককে, হিন্দু, তাকে বিয়ে করে পশ্চিমবঙ্গেই থাকছিলেন এবং তাদের বাচ্চা কাচ্চাও আছে, সন্তানাদিও আছে আর কি। তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন, যদিও তার সুইসাইডাল নোটে তিনি স্পষ্টভাবে লিখে গিয়েছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। স্থানীয় কাউন্সিলর তিনি সেখানে গেছিলেন এবং তিনি বলছেন এরা অত্যন্ত গরিব মানুষ, এসআইআর এনআরসি সব কিছুই বোঝে না তারা। তার মৃত্যুর সঙ্গে বা তার আত্মহত্যার সঙ্গে এনআরসির কোনো যোগ নেই। তারপরেও রাস্তায় ঢাক ঢোল পিটিয়ে নেমে পড়েছে তৃণমূল। বারবার মিডিয়াকে দিয়ে খবর করানো হচ্ছে, মিডিয়ার সামনে এটাই তারা প্রমাণ করার চেষ্টা করছে যে এনআরসি আতঙ্কেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এই গৃহবধূ। দেখুন, যে কোনো মৃত্যুই অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের, অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু সেই মৃত্যু নিয়ে রাজনীতি করা এটা অত্যন্ত লজ্জার এবং ঘৃণ্য, খুব খুব ছোট একটা পদক্ষেপ। মানে রাজনৈতিকভাবে কতটা দৈন্য হয়ে গেলে, কতটা নিচে নেমে গেলে তবে লাশ নিয়ে রাজনীতি করে। অবশ্য তৃণমূলের লাশের রাজনীতি নতুন নয়, আপনাদের আরো বেশ কয়েকটা ঘটনা বলবো এবং অতীতেও কিভাবে লাশ নিয়ে রাজনীতি করেছে তৃণমূল সেটা আপনাদের জানাবো। হ্যাঁ, একজন আত্মহত্যা করেছে। আমি গিয়েছিলাম, পুলিশ বিষয়টি দেখছি। আপনি নিজেই বললেন যে সুইসাইড নোট পাওয়া গেছে, সুতরাং এটা কোনো ইয়ে নেই। এবং যেহেতু তার দুটি বাচ্চা আছে, একটা 6 বছরের বাচ্চা, সেই দেশের নাগরিক, এই দেশে জন্মেছে, হ্যাঁ, সুতরাং আমি তার সাথে গিয়ে দেখা করে এসেছি, তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি। আইনের মতো করে দেখ, এটার মধ্যে কোনো ব্যাপার নেই। এটা এরকম কোনো কিছু আমি শুনিনি। আমি তার বাড়িতে গেছিলাম, তাদের সবার সাথে কথা বলেছি। এনআরসি, সিআরএ, এসআইআর এইসব নিয়ে বাড়ির লোক বোঝেই না, তারা এত কথাটাও বলেনি। তাদের পাশে যেটুকু কাউন্সিলর হিসাবে জানানো থাকার কর্তব্য আমি সেটা করেছি। বাকিটা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি সুইসাইড নোট লিখে রেখে গেছেন, সেই হিসাবে যেভাবে প্রশাসন পদক্ষেপ নেবে। একটা ঘটনা বললাম ব্যারাকপুরে, এরপর প্রদীপ করের ঘটনা আপনারা সবাই জেনে গিয়েছেন এতক্ষণ, আমি জানি। পানিহাটির বাসিন্দা ছিলেন এবং তিনি মারা যান, আত্মহত্যা করেন। সেই মৃত্যুকেও এসআইআর আতঙ্কে মৃত্যু বলে দাগিয়ে দেয় তৃণমূল। প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লম্বা একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপর মিডিয়াতেও শুরু হয়ে যায় যুদ্ধ। পুরো দিন জুড়ে খবরে এটাই চলতে থাকে। তারপরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং সেখানে গিয়ে আরেক প্রশ্ন তিনি বাকবিতণ্ডা করেন, বড় বড় বক্তব্য রাখেন এবং সেখানে তিনি আওয়াজ তোলেন, সারা দেশে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। মানুষ বলছেন এই স্লোগান তো আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমে সাধারণ মানুষ দিয়েছিলেন। সেই স্লোগানটাকেও চুরি করলো তৃণমূল। মানে কয়লা, বালি, রেশন, ত্রিপল, রাস্তাঘাট, শৌচালয় এই পর্যন্ত ঠিক ছিল। যে নির্যাতিতাকে বিচার দিতে পারেনি তৃণমূল, এই সরকার তাদের
একজন প্রতিনিধি পিসির আদরের ভাইপো কিনায় স্লোগানটাকেও চুরি করে নিল। যাই হোক, তো পরে পরে কি জানতে পারা গেল? প্রদীপ করের ডান হাতের 4টে আঙুলি কাটা পড়েছিল। বহু বছর আগে একটা দুর্ঘটনার কবলে তিনি পড়েন এবং তার ডান হাতের 4টি আঙুল কাটা যায়। মানুষজন প্রশ্ন তুলছেন, যার ডান হাতের 4টি আঙুল নেই তিনি কিভাবে সুইসাইড নোট লিখতে পারেন? আমি যেরকম দেখাচ্ছি আপনারা আমার মতন করে চেষ্টা করুন তো দেখি। প্রথমে নিজের ডান হাতের 4টে আঙুল বন্ধ করে দিন। এবার একটা পেন হাতে ধরার চেষ্টা করুন, দেখি তো কিভাবে সেই পেনটা আপনারা ধরে একটা অক্ষরও লিখতে পারেন। আপনারা পারবেন না। এখানেই প্রশ্ন উঠছে। ঠিক একই প্রশ্ন তুলছেন প্রদীপ করের আত্মীয়। দেখুন সেই ভিডিও। থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে, তার তো দায় নেই। ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। কটা আঙ্গুল ছিল না? মানে ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক 4টে আঙ্গুল ছিল না। থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে, তার তো দায় নেই। ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। কটা আঙ্গুল ছিল না? মানে ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক 4টে আঙ্গুল ছিল না। শুনলেন তো আত্মীয়দের বক্তব্য? কাজেই এটা প্রশ্ন থেকেই যায় যে প্রদীপ করের আত্মহত্যাকে তৃণমূল এসআইআর আতঙ্কে বা এনআরসি আতঙ্কে মৃত্যু বলে চালাতে চাইছে। যে যার ডান হাতে 4টি আঙুল নেই তিনি আত্মহত্যা করার জন্য দড়ির ফাঁস বাঁধলেন কি করে, বা ফ্যানের সঙ্গে সেই দড়িটাকে ঝোলালেন কি করে? প্রশ্ন অনেক, উত্তর নেই। আর তার থেকেও বড় কথা, এই প্রদীপ কর ভদ্রলোকের 2002 সালে তালিকায় যে এসআইআর হয়েছিল সেই তালিকায় নাম ছিল, 2024 সালেও তালিকাতে নাম ছিল এবং 2024 সালে তিনি ভোটও দিয়েছিলেন। তাহলে এই আত্মহত্যা আর যাই হোক, অন্তত এসআইআর আতঙ্কে আত্মহত্যা নয়। এরপর আসি পরের একটি ঘটনা। বীরভূমের ইলামবাজারে 95 বছর বয়স্ক একজন ব্যক্তি, তারও আত্মহত্যার ঘটনা সামনে আসে এবং যথারীতি তৃণমূল আবারও পথে নেমে পড়ে এটা প্রমাণ করার জন্য যে এই আত্মহত্যাও নাকি এসআইআর আতঙ্কে আত্মহত্যা। সেখানেও মানুষ প্রশ্ন তুলছেন, একজন 95 বছরের অশীতিপর বৃদ্ধ কি করে নিজে থেকে গলায় ফাঁস লাগিয়ে মারা যেতে পারেন? যাই হোক, যেমনটা শুরু করেছিলাম, তৃণমূলের এই লাশের রাজনীতি আজকের নয়। আর যদি ধরে নেওয়া যায় এই প্রত্যেকটি মৃত্যু এনআরসি আতঙ্কে হয়েছে, তাহলেও এর জন্য সম্পূর্ণরূপে দায়ী তৃণমূল সরকার। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার বারবার বলেছে এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও বারবার বিভিন্ন পাবলিক মিটিং এ, বিভিন্ন জায়গায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাগরেদরা, চালাচামুন্ডারা বারবার বলছিল এসআইআর এর নামে নাকি এনআরসি করার চেষ্টা চলছে, এনআরসি চক্রান্ত চলছে। মানুষকে তারা খামোখা ভয় পাইয়েছে। কাজেই এই মৃত্যু একটাও আত্মহত্যা নয়, এটা খুন। আর এই খুন করেছে তৃণমূল। তাদের হাতে লেগে রয়েছে মানুষ খুনের রক্ত। তৃণমূলের এই লাশের রাজনীতির ইতিহাস বহু পুরনো, আজ নয়। 1993 সালে 21শে জুলাই যখন তৃণমূল দলটার জন্মই হয়নি, তখন থেকেই লাশের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই বাম আমলে কংগ্রেস কর্মীরা পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। পরবর্তীকালে সেই কংগ্রেসের 21শে জুলাইকে হাইজ্যাক করেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুবিধার জন্য। আর এখন সেই 21শে জুলাইয়ের মঞ্চ কেবলমাত্র সেজে গুজে টলিউড যত অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের মুখ দেখাবার মঞ্চ এবং বিজেপিকে কুৎসা করার মঞ্চে পরিণত হয়েছে। শহীদ দিবস নেই আর, কেবলমাত্র লাশের রাজনীতিটুকু হয় রাজনৈতিক ফায়দার কারণে। বাম আমল বাদ দিন, বাম আমলে এত বড় একটা ঘটনা ঘটার পর যখন তৃণমূল সরকার ক্ষমতায় এলো, সেই মনীশ গুপ্তকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় করে রেখেছিলেন এবং যে চার্জশিট পেশ হয়েছিল তারও কোনো হদিশ নেই। আজ পর্যন্ত শাস্তি পায়নি কেউ।
যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী সত্যিই চাইতেন বিচার, তাহলে অন্তত ক্ষমতায় আসার পর তিনি প্রকৃত দোষীদের শাস্তি দিতে পারতেন। সেটা করেননি। উল্টে দেখা গিয়েছিল তাদের আরো পদোন্নতি হয়েছে, মানে সেই পুলিশ কর্তাদের আরো পদোন্নতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আসুন 2011 সালে লালগড়ে তৃণমূল এবং সিপিএম এর সংঘর্ষে মৃত্যু হয় বেশ কিছু তৃণমূল এবং সিপিএম কর্মীর। পরবর্তীকালে তৃণমূল কর্মীদের লাশ নিয়ে কলকাতায় মিছিল করে তৃণমূল। আর সদ্য 2021 সালে তখন আবারও লাশের রাজনীতি করতে দেখা যায় তৃণমূলকে। কোচবিহারের শীতলকুচিতে পুলিশের গুলিতে স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর একটা অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে হুবহু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন গলার স্বরে কাউকে বলতে শোনা যায়, ওই লাশগুলোকে যেন কেউ বাড়ির লোক না নিয়ে যায়, আমরা এই লাশ নিয়ে মিছিল করব। শুনুন সেই অডিও ক্লিপ। পার্থ, হ্যাঁ দিদি, মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে এর বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক 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 সব থাকবে, এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম একদম দিদি, চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, ঘুরে হেরে যাও। একদম একদম আছি ফিল্ডে, আমি পড়ে আছি। কারা করেছিল? এরা কারা করেছে? সিআরপিএফ। সিআরপিএফ সিআরপিএফ লোকগুলো কারা? লোকগুলো কারা? গুলো আমাদেরই লোক, আমাদেরই লোক। কাজ করো, হ্যাঁ, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে দিদি, এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক ঠিক এখনই পুরো স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট করে, ঠিক আছে। যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা পাচ্ছে। ঠিক। এসপি কেও পাঠাতে হবে, আইসি কেও পাঠাতে হবে। ঠিক ঠিক এখন মাথা ঠান্ডা করে ভোট করে দেবো, এজেন্টদের চেঞ্জ দাও। একদম সব বুথে, তোরা নিশ্চিন্তে কাজ কর। সব বুথে এজেন্ট আছে, নেই দুটো বুথে। বলে তুই একবার করে যা গিয়ে বলে দে সবাই। আমি যাচ্ছি, সব কিছু জায়গায় যাচ্ছি। মানুষ সত্য চারিদিক দিয়ে বলি যে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন যাতে, তার জন্য এরা এরকম করবে। ঠিক 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 ওরা আছে, এনপিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম 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 দিদি, কোনো চিন্তা নেই। না, আমাদের জানা নেই এই গলার স্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিনা, কিন্তু বারবার এই এতগুলি ঘটনা এটাই প্রমাণ করে যে তৃণমূল আসলে লাশের রাজনীতি করে, লাশের রাজনীতি করে প্রাসঙ্গিক থাকতে চায়, লাশের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আপনাদের কি মনে হয়, বিগত এতগুলি বছরের মতো এবারেও কি লাশের রাজনীতি করে প্রাসঙ্গিক থাকতে পারবে তৃণমূল? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.